আমাকে মুখ চাপ দিয়ে বাজে ওকে, একটা আমি ওনার ভাই বাসা আবার কেউ ছিল না, ওনার মাও ছিল না, আমি আবার একা বাসায়। হুম, পরে ওনার ভাই সুযোগে সদ্ব্যবহার করছে। রাত্রে ফজরের একটু আগে সে আমার রুমে এসে, বললাম না দরজা ধাক্কা দিলেই দরজা খুলে যায়। পুরো 22 বছরের গল্পটাই শুনতে চাই। আমার 2013-র ঘটনা। আমি তখন স্কুল 4-এ পড়ি। একটা বিয়ের কথা আসলো। ক্লাস 4-এ থাকতেই? হ্যাঁ, ক্লাস 4 থাকতে। তখন তো বাদ দিয়ে দিয়েছি পড়াশোনা। আচ্ছা। বিয়ের কথা আসলো। ছেলে একটু প্রতিবন্ধী, পায়ে সমস্যা আছে। হুম, পরে বাবা মেনে নিল। বিয়ের ডেটও ঠিক হয়েছে কোরবানি ঈদের পরে, মানে একটু লং টাইম ডেটে দিয়ে ফেলছে। হুম, আহ, পরে দেওয়ার পরে আরেক জায়গা থেকে বিয়ের কথা আসলো। হুম, বাবা আরেকজনকে আরেক জায়গায় একটা মেয়ে দেখাতে নিয়ে যাবে। হুম, পরে বাবা চিন্তা করলো ওই জায়গায় মেয়ে না দেখে আমার মেয়েতে আসছে। ছেলে আবার সিঙ্গাপুরে থাকে, হুম, ভালো। হুম, আহ, তার ফ্যামিলি একটু ছোট ধরনের। সে একটু সিঙ্গাপুরে থাকে, ভালো টাকা ইনকাম করে। হুম, এখন তার সাথে আমার কথা বলা দিল। কথা বলানোর আগে ওই যে লোকের সাথে আমার বিয়ের কথা ছিল, হুম। আমার বাবা একটু চালাকি করে আমার ভাবিদের ধারায় ওনাকে বাদ দিয়ে দিয়েছে। আমার এঙ্গেজমেন্টের কথাও ছিল, আচ্ছা। তাকে বাদ দিয়ে দিয়েছে। তারপর যাই হোক উনি চলে গেছে। উনি খুবই কান্নাকাটি করছে, আমাকে বিয়ে করবি। এই প্রতিবন্ধী ছেলেটা? হ্যাঁ, আচ্ছা, আমাকে বিয়ে করবি। আচ্ছা, আচ্ছা, তাদের অবস্থা অনেক ভালো ছিল। আচ্ছা। এখন বাবার তো রাগ, সে ওই ছেলেকে দিয়ে বিয়ে দিবে। প্রতিবন্ধী ছেলেকে দিই? না, সিঙ্গাপুরে যে ছেলেটা থাকে সেই ছেলেটা, আচ্ছা। ওই ছেলেটা দিয়ে বিয়ে দিবে। এখন ছেলেটা সবকিছু ঠিকঠাক করলো, আবার মা আবার বাবার সাথে রাগ করে চলে গেছে। হুম, মা কথা বলতো ঠিক হয়েছে, ভালো ফ্যামিলি যদি হয়ে থাকে তাহলে বিয়ে দেখ, কোনো সমস্যা নেই। হুম, বিয়ে হলো। হওয়ার পরে আমার বিয়ের 18 দিনের মাথায় উনি সিঙ্গাপুরে চলে যায়। আচ্ছা। এই 18 দিনে ভালো মতো ওনার সাথে আমার মেলামেশা হয় নাই। হুম। চলে যায়, চলে যাওয়ার পরে আমি তখন আসলে অনেক কিছুই বুঝতাম না। আপনার বয়স কত তখন যখন আপনার বিয়ে হয়েছে? তখন 13-14। 13 থেকে 14 বছর বয়সে? হ্যাঁ, এরকমই হবে। হুম, পরে উনি আবার আসলো। ওনার সাথে আমার ফোনে কথাই হতো, আচ্ছা, ভিডিও কলে কথাই হতো। পরে উনি আবার আসছে, আবার গেছে, এরকম 2বার করে উনি 2 থেকে 3 মাসের টাইম নিয়ে আসতো। আচ্ছা। মানে ফার্স্ট হাজবেন্ডের সঙ্গে বয়সের ডিফারেন্স কত ছিল আপনার? ওনার বয়স 30। 30, আপনার তখন 14। হ্যাঁ, মানে আপনার ডাবলেরও 14। বেশি। হ্যাঁ, ওকে, উনি একটু কালো ছিল। ওকে। আমি তো তখন ছোট ছিলাম, তো আমি ভালোই সুন্দর ছিলাম। আসলে আমি বললাম না, আমি এত কিছু বুঝতামও না, কি করলে কি হবে, কি বললে কি হবে। না, খুব স্বাভাবিক। উনি আসলো, আসার পরে ভালোই সংসার করার পরে উনি আবার চলে গেছে। চলে যাওয়ার পরে একটা মেয়ে আসছে সিঙ্গাপুর থেকে। হুম। মেয়েটা ভালোই বয়স হবে, কত হবে, 18, 19, 20, 20-এর বয়স হবে। সম্মানিত অডিয়েন্স, আপনারা শুনছেন বাস্তব জীবনের গল্প। গল্পের এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরবর্তী ঘটনাগুলো পাওয়ার জন্য। যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন গল্পে চলে যাই। উনি আসার পরে আমাদের বাসায় আমাকে আমার নাম জিজ্ঞেস করতেছে, আমি কে, কে আসে বিষয়। পরে আমার শাশুড়ি বললো ও তো সোহেলের ওয়াইফ। পরে বলতেছে ও সোহেলের ওয়াইফ, এ নিয়ে একটু মানে ওনার দিয়ে দেখলাম উনি একটু মন খারাপ করছে। পরে জিজ্ঞেস করলাম, কে আপনি? হুম, মা বলতেছে, আমাদের বাসায় ছিল মেয়েটা আগে। ছিল, আমরা অনেক যত্ন করছি মেয়েটার কেউ ছিল না, আমাদের বাসায় ছিল। আমাকে ফুপি বলে ডাকে। ফুপি বলে ডাকে, আমি সোহেলকে ফোন দিছি। আমাদের বাসায় একটা মেয়ে আসছে, মেয়েটা কে? বলে, মেয়েটা তো এরকম এরকম আমার সাথে ছিল, আমার সাথে ভালো সম্পর্ক, এই সেই। আমার মন মেজাজ খারাপ হয়ে গেছে, মেয়েটা আমার বাসায় কেন আসছে? তুমি বিবাহিত, এটা জেনেও কেন আসছে? না আসতেও পারতো। ওর মেয়েটাকে ফোন দিলাম, আপনি আমার সাথে দেখা করেন, কোথায় আসবেন, কে আসবে। আর এর ভিতরে ও আমাকে অনেক কথাই বলে ফেলছে, ওর পার্সোনাল যে কথাগুলো হুম, আমাকে বলে ফেলছে। মেয়েটা দেখা করবে না, কিছু ও মানা করে দিছে, দেখা করো না, দেখা করলে ওইটা অনেক দুষ্টু, হুম, অনেক রাগারাগি করতে পারে। আসলে খুব রাগ ছিল তখন আমার। পরে মেয়েটা দেশের বাড়ি চলে যায়, আসছে, আসার পর ওনার বাসায় আমার দেখা করার কথা ছিল। বাসায় না, আমি একটু রেস্টুরেন্টে দেখা করার চেষ্টা করেছিলাম, হয়নি। পরে যাই হোক ওনার বাসায় আমার দেখা করেছি, করার পরে দিয়ে কথা বললো, আপনি কেন আমার বাসায় গেলেন, কি উদ্দেশ্যে? বলে, দেখলাম আমার থেকে সেলোর ওয়াইফ সুন্দর কিনা, আসলে অনেক সুন্দর। আমি বলি, সুন্দর অসুন্দর কোনো প্রশ্ন ওঠে না। পরে আবার বলতেছে, তোমার হাজবেন্ডের সাথে তো আমি ছিলাম। ছিলাম বলতে আপনি কথাগুলো কিভাবে বলতেছেন? আপনার সাথে আমি ভালো মতো দেখা করতে আসছি, আপনি কেন এই কথাগুলো আমাকে বলতেছেন? বলে, হ্যাঁ, সিঙ্গাপুরেও তো আমি তোমার হাজবেন্ডের সাথে থাকেন। পরে খুবই ঝগড়া হয় ওনার সাথে। ঝগড়া হওয়ার পর আমার হাতে অনেক টাকা ছিল। বাবার বাড়ি যখনই যেতাম বাবা টাকা দিত। হাজবেন্ডের কাছে কখনোই টাকা পেতাম না আমি। হুম। পেতাম না বলতে, সে তো বাহিরে থাকতো, আর বাহিরে থেকে কখনোই টাকা পাঠাতেন। একবার পাঠাইছে উনি টাকা। 5,000 না কত জানি।
বাবারই বাবাই সবকিছু আমাকে দেখাশোনা করতো, টাকা দিত, কাপড় চোপড় কিনে দিত। পরে ওই টাকা দিয়ে আমি অনেকগুলো ঘুমের ট্যাবলেট খেয়ে ফেলি। কয় পাতা হবে? ৫-৬ পাতা হবে। আমি বাসায় আসছি, আসার পরে ওর আমার যে হাসব্যান্ড তার মামতো ভাই বলে দিছে, ভাবি তো ওই বাসায় গেছিল, ওই মেয়েটার সাথে ঝগড়া করছে। তারপর আমরা যাই হোক ওনাকে বাসায় পাঠায় দিছি। এই কথাটা আমার শ্বশুর আর শাশুড়িকে এসে বলছে। ঘরে আবার ছোট ভাইয়ের বউ ছিল, ওনাকেও এসে বলছে। বলার পর ওই যে আমি যে ঘুমের ট্যাবলেট নিয়ে আসছি, আমি খাবো, আমার নিয়ত খারাপ, কেন আমি এগুলো শুনবো? আমি তাকে বিয়ে করছি, আমি কেন এগুলো শুনবো? তো এখন মনে আছে আমি রাত্রে অনেকবার বমি করছি। আচ্ছা। ওনাদের কলপারে যে বমি যখন করছি, তখন যে ট্যাবলেট গুলো খাইছি অনেকগুলো বের হয়ে গেছে। হুম। ওর সকালবেলা এগুলো আমার ছোট ভাইয়ের বউ বুঝতে পারছে আমি এগুলো করছি। উনি আবার ওগুলো পরিষ্কার করে ফেলছে। এখন এক কথা শুনলে তো আরেক কথা হবেই, এটা স্বাভাবিক। একজনে বলে আমি নেশা করছি, আরেকজনে বলে এটা করছি সেটা করছি। পরে আমার মাকে ফোন দেয়, সকালে আর উঠি না, উঠবো কিভাবে, অনেকগুলো ঘুমের ট্যাবলেট খেয়ে ফেলছি। হুম। আমার মাকে ফোন দেয়, মা এসে দেখে এই অবস্থা। মা আবার আমার বড় মাও আসে, এসে দুজনে এসে আমাকে নিয়ে যায়। হুম। নিয়ে যাওয়ার পরে হাসপাতালে নিয়ে যায়। আমার বাবা তখন শেরপুর ছিল, নানুর বাড়িতে। ওকে। পরে নিয়ে যায় হাসপাতালে, ভর্তি ছিলাম প্রায় 2 দিন। হুম। ওখান থেকে নিয়ে এসে আমাকে নানু বাড়িতে নিয়ে যায় শেরপুর বাবা। ওকে। এখন উনি আমার এই কথাগুলো শুনে উনি সিঙ্গাপুর থেকে চলে আসছে। এসে ডাইরেক্ট ওনার মার কাছেও মনে হয় যায় নাই, গেছে কিনা আমি জানি না। হুম। উনি ডাইরেক্ট এয়ারপোর্টে নেমে মনে হয় বাসে উঠে শেরপুর চলে গেছে আমার আচ্ছা। কাছে, আমাকে দেখবে। আচ্ছা। তখন আমার সেন্স এতটাই ছিল না। তখন আমি শেরপুর অঞ্চলে তো গ্রাম অঞ্চল, প্যান্ট শার্ট পরলে খুবই মাইন্ডে নেয় সবাই। হুম। হুম। এখন আমি সবগুলো কাপড় ছিঁড়ে ফেলছি। যে অসুস্থ ছিলাম তখন সেন্স ছিল না, তখন সবগুলো কাপড় ছিঁড়ে ফেলছে। আমাকে আবার প্যান্ট শার্ট পরা আমি খুবই পছন্দ করতাম, এখনো অনেক পছন্দ করি, দেখলে আমার খুবই আফসোস লাগে। হুম। তখন প্যান্ট শার্ট অনেকগুলো নিছি ব্যাগে করে, নেওয়ার পরে ওগুলো পরছি। আমার হাজবেন্ড একদমই পছন্দ করে নাই, বাবা ওই জিনিসটা মেনে নেয় নাই। হুম। পরে আমাকে গায়ে হাত দিল, কেন এটা পরছো, তুমি অন্য কিছু পরো। হুম। পরে প্যান্ট শার্টই পরছি, উনি একটা নিছি। পরে উনি আসছে, আসার পরে অনেক কথাবার্তা বলে উনি আমাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে পরবর্তীতে শুনতে পারি উনি আবার একটা বিয়ে করছে আমার আগে। শুনতে পারি ওনার একজন ওয়াইফ ছিল, হুম। ওনারা চালাকি করে ওনাকে বাদ দিছে। হুম। অনেক বছর আগের কথা। পরে সোহেলকে জিজ্ঞেস করলাম, এটা কেন, মানে কেন করছো? আমাকে বলতে পারতা, আমার ফ্যামিলিকে বলতে পারতা তোমার ওয়াইফ আছে, হুম। বিয়ে করছিল, বা মানে আগে একটা বিয়ে করেছিল সে। হ্যাঁ হুম। সেটা বলে আমাকে নিতে পারতো, বা হুম। আমাকে আমার ফ্যামিলিকে জানাতে পারতো। হুম। পরে আমার ফ্যামিলিকে এসে বললাম, বাবা এই ঘটনা, আপনারা কিভাবে দিলেন এটা, হুম। কিভাবে সম্ভব? বাবা আর কিছু বলেন। আর বাবা খুবই রাগী ছিল, আমাদের বাসায় বাবাকে অনেক ভয় পেত হুম। সবাই। পরে ওনার সাথে ওই যে মেয়েটারে যে আমি গায়ে হাত দিছি, এই মেয়েটার যে ওই সোহেলকে উল্টাপাল্টা কথা বলছে, হুম। বলে এরপরের থেকে সোহেল আমার সাথে আর যোগাযোগ করে না, কথা বলে না। হুম। আমি একটু চকলেট, একটু আইসক্রিম খেতে খুবই পছন্দ করতাম, হিসাব ছাড়া। উনি কি করতো, অন্য মেয়েদের, বাংলাদেশে অন্যান্য মেয়েদের তার সাথে খুব ভালো রিলেশন ছিল, হুম। সেই মেয়েদের ভিসা পাঠাইতো সিঙ্গাপুরে যাওয়ার জন্য। আচ্ছা। চকলেট পাঠাইতো, চকলেট পাঠায় ছবি তুলতো, মেয়েটা চকলেট খেত আর ছবি পাঠাইতো আমার কাছে। হুম। আমাকে খুবই বাজেভাবে গালিগালাজ করতো, তুই এটা তুই সেটা। মানে ওই মেয়েটার সাথে ঝামেলা করার পর থেকে আমার লাইফে শুরু হলো, হুম। তুই এটা তুই সেটা। বিশ্বাস করবেন না, আমার আগের মোবাইলটা যদি থাকতো, যদি মেসেজ গুলো দেখতেন, আপনি নিজেই কান্না করতেন। এগুলো আপনার হাজবেন্ড আপনাকে বলে বলে পাঠাতো? হ্যাঁ, আমার খুবই কষ্ট লাগতো। হুম। ওনার মা একদিন আমার গায়ে হাত দিল এসব কারণেই। ওনার ভাইও একটা ওনার ভাই বিবাহিত, ওনার একটা বেবি আছে। ওনার ভাই বাসা আবার কেউ ছিল না, ওনার মাও ছিল না, আমি আবার একা বাসায়। হুম। পরে ওনার ভাই সুযোগে সদ্ব্যবহার করছে। রাত্রে ফজরের একটু আগে সে আমার রুমে এসে, বললাম না দরজা ধাক্কা দিলেই দরজা খুলে যায়, হুম। উনি বাসার রুমের ভিতর ঢুকে, তখন আমার আসলে বলার কিছু ছিল না, আমি কেউ কিছু বলতেও পারি না, কিচ্ছু না। সকালবেলা মাকে ফোন দিয়ে বলি, মা ওর ভাই তো আমার সাথে এই ঘটনা। মা বলতেছে কেউ কিছু বললো না, বললে ঝামেলা হবে। বিশ্বাস করবেন না, আমার মাথা পায়ের থেকে মনে হয় মাটি ছিল না। আহ, ওনার ওয়াইফ দেশের বাড়িতে যায়। কার ওয়াইফ? ওর আমার আমার হাজবেন্ডের ছোট ভাই, এটা আপনার দেবরের ওয়াইফ? দেবরের ওয়াইফ ইয়েতে যায়, গ্রামের বাড়িতে যায়। এখন আমার শাশুড়িও বাসায় ছিল না, উনি ভোর সকাল আগে চলে গেছে। উনি আবার জব করে, হুম। সরকারি জব করে। উনি আবার ভোর সকাল আগে চলে গেছে। যাওয়ার পরে আমি আবার মানে টয়লেট থেকে এসে দরজা ভালো মতো আটকাই নাই, কিছু না, ভাবছি সকাল হয়ে যাবে, সবাই উঠবে। আপনার হাজবেন্ড কি তখন দেশের বাইরে? হ্যাঁ, দেশের বাইরে ছিল। ওকে। তখন যে কৌশল আমার রুমে ঢুকে সে আমাকে বলতেছে, ভাবি চার্জারটা দেন। ওরা আমি অনেক বিশ্বাস করতাম, একসাথে ওর ওয়াইফের সামনে একসাথে সাইডে শুয়ে টিভি দেখতাম।
আমরা পুরো মানে ওর আমার শাশুড়ি আমার শ্বশুরের সামনে ইয়ে করতাম, হুম। শুয়ে টিভি দেখতাম। ওর মেয়ে ছিল, মেয়েটা বুকে নিয়ে টিভি দেখতাম। এখন সে বলতেছে ভাবি চার্জারটা দেন। আমি কই আমি শুয়ে আছি, দরজাটা ঢাকা দিয়ে তুমি চার্জারটা নিয়ে যাও। হুম। পরে চার্জার নেয় নাই, সে রুমে ঢুকেই আমাকে মুখ চাপ দিয়ে বাজে ওকে, একটা। আমি ইন ডিটেইল নিতে চাচ্ছি না। সামহাউ যে ঘটনাটা ঘটেছে, ইট ওয়াজ তারপর সে বিশ্বাস করবে না, মানে আমি কখনই ভাবি নাই ও আমার ছোট ভাইয়ের ভাই। ওরা আমার নিজের ভাইয়ের মতো দেখতাম। কি যেন একসাথে ঘুমাতাম, একসাথে কথা বলতাম, ভাই এরকম একটা বলে ঘটনার পরে ডাকতাম। আপনি কি করলেন? এরকম একটা ঘটনা ঘটে যাওয়ার পরে তখন মাকে বললাম, মা এই ঘটনা, সে তো আমার সাথে এটা করছে। মা বলতেছে কেউ বলার দরকার নাই, বললে তোমার সংসার টিকবে না। হুম। পরে ঘুমিয়েছিলাম অনেকক্ষণ, খুবই কষ্ট পাইছি। আবার সেদিন আবার আমার হাজবেন্ডের জন্য গরু মাংস পাঠানোর কথা ছিল মানে কোন বাহিরে, কোন দেশে থাকতো? সিঙ্গাপুরে। সিঙ্গাপুরে। কথা ছিল ওনার জন্য গরু মাংস রান্না করো। তখন আমার শাশুড়ি বলতেছে কি হয়েছে, এরকম শুয়ে থাকলে হবে, যাও বাজার থেকে গরু মাংস কিনে নিয়ে আসো, অল্প আছে আরো নিয়ে আসো। আপনি শাশুড়িকে বলেছিলেন এই ঘটনাটা? আমার মা বলেছিল। আপনার মা বলেছিল, রেসপন্স কি ছিল? কোনোটাই না, বলতেছে আমার ছেলে আসুক, আমার ছেলেকে জিজ্ঞেস করবো। ছেলে তো ছিল না রাত্রে বাসায়, সে তো কোথায় যেন চলে গেছে, এটা আমার শাশুড়ি বলতেছে। বলার পরে আমার মা বললো আপনার ছেলে এরকম একটা কাজ করছে, কাজটা ঠিক করছে ভাবে। হুম। বলতেছে আসুক আমার ছেলে, আমি জিজ্ঞেস করি। সকালে উঠে গরু মাংস আনতে গেছি, চিলাচিলিতে গরু মাংস আনতে গেছি, পাই নাই। বাসায় এসে বাসা থেকে তখনই বের হয়ে গেছি। বের হয়ে আমি দক্ষিণখান থানায়, উত্তরা থানায় গেছি, দক্ষিণখান থানায় গেছি। পরে সবকিছু খুলে বললাম। মানে থানা গেছেন মানে কি, আপনি কেস করার জন্য? হ্যাঁ। এই সিদ্ধান্তটা আপনাকে কে দিয়েছিল? আমার নিজের আমি আমার হাজবেন্ডকে বলছিলাম আচ্ছা, বলার পরে? এই ঘটনা তো ভাই এটা করেছে। হুম। বলে তুমি আমার ভাই বলে কেউ নাই, তুমি মামলা করতে পারো বা কিছু করতে পারো। উনি আপনাকে ইন্সপায়ার করেছে? হ্যাঁ। ভেরি গুড, এক্সেলেন্ট। খুবই কষ্ট লাগছে কি জন্য, তার ভাই সে কিছু না বলে সে আমাকে বলে মামলা করতে, ওই কষ্ট লাগলো। না না, এটা তো আমি মনে করি যে সে আপনাকে ভালো সাজেশন দিয়েছে। প্রথম কথা হচ্ছে বলবো তো পরে, আগে মামলা করুক, আইনি অ্যাকশন আগে নিক। কারণ আইনি হ্যাঁ। অ্যাকশন আনলে তো এগুলো প্রুফ থাকবে না। ঠিক আছে, আপনার কাছে আপনি হয়তো বিষয়টাকে কিভাবে দেখেছেন সেটা আপনার বিষয়, বাট আমার জায়গা থেকে আমি মনে করি যে সে আপনাকে ভালো সাজেশন দিয়েছে। হ্যাঁ দিয়েছে, ওই যে ভাই বলে কিছু বললো না, মানে আমাকে বলছে ভাইকে কিছু বলে না, বলে থাকে মামলা করো। মামলা করো। আচ্ছা, তারপর? আমি গেলাম ওই থানায়, এবার মামলা হবে না। কেন হবে না? আপনি পুলিশকে বলেছেন যে এই ঘটনা ঘটেছে? হ্যাঁ সব বলেছি, আসলে আমি প্রমাণটা ছিল না। প্রমাণ তো পুলিশ ইনভেস্টিগেট করবে, মেডিকেল করবে, সেটা তারপরে প্রমাণ কিভাবে করবে। করবে সেটা তো আপনি আসলে। কি করেছেন ওখানে গিয়ে, আমাকে একটু বলো। ওনাকে আমি সব বলেছি এই ঘটনা। উনি বলছে কোথায়, জায়গাটা কোথায়। হুম। পরে আমি জায়গাটা বলছি এখানে, বলে এখানে না, আপনি এয়ারপোর্ট থানা যান। আচ্ছা, মানে ওই থানার মধ্যে আমি জানি আর কি, যে থানা এরিয়া তো অন্য থানায় চলে গিয়েছিলেন। হ্যাঁ। হ্যাঁ। আমি জানতাম না কোন থানায় গেলে কি হবে, আচ্ছা। এটা আমি জানতাম না, যেন কখনোই ভাবি না আমি থানায় যেতে হবে। ওকে। পরে এয়ারপোর্ট থানায় গেলাম। পরে বলতেছে এটা এখানে না, ওকে। আপনি এয়ারপোর্টের ভিতরে একটা থানা আছে, আপনি ওখানে যান। আচ্ছা, তারপর? হাতে টাকা ছিল না, খুবই কষ্ট করে আমি হেঁটে 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 গেছি খুঁজ করে। পরে যে অনেকক্ষণ বসেছিলাম, বললাম আপনার সাথে একটু কথা বলবো। অফিসারে বলতেছে আপনার সাথে একটু কথা বলবো। বলে কি কথা বলবেন? আমি ওনার সামনে বলা যাবে না, একটা লোক ছিল, উনি অফিসার ছিল, আমি আসলে জানি না, আমার তো ওরকম ভাবে বলে নাই উনি অফিসার ছিল। এখন বলতেছে, আমি অনেকক্ষণ বসে আছি কিন্তু লজ্জার কথা, বলা যাবে না কেউর সামনে, তখন ছোট ছিলাম বুঝতেও পারিনি। অনেকক্ষণ পরে বলতেছে, উনিও তো অফিসার, আপনি বলেন ওনার সামনে কি বলতে চান, আপনি অনেকক্ষণ ধরে বসে দুজনে আছেন। কি পুলিশ অফিসার? হ্যাঁ। কোনো মহিলা অফিসার ছিল না না। থানাতে? ছিল না। আচ্ছা, তারপর? পরে বললাম আমার সাথে এই ঘটেছে, এই ঘটনা, আমি মামলা করতে চাই। আপনার বয়স কত? আমি কই 14 হবে, 13-14 হবে। বলে আপনাকে বিয়ে দিচ্ছে, আপনার বাবা মাও ধরে নিয়ে যাব, আপনার শ্বশুর শাশুড়িকে ধরে নিয়ে যাবো, কিন্তু আপনি নাবালক। তখনই আমি আসলেই নাবালক ছিলাম। দুজনকে ধরে নিয়ে যাব। একটু ভয় লাগছে, আমার শ্বশুর বাড়ির লোকগুলো ধরলে আমার কোনো আপত্তি না, আমার বাবা মাকে যদি ধরে তাহলে আমার খুবই কষ্ট লাগবে। হুম। আমার কারণে আমার বাবা মা কিছু হবে, সেটা আমি কখনোই চাই নাই। ভয় লাগছে। তারপর বলতেছে আপনার শ্বশুরের নাম্বার আছে? আমি বলি, হ্যাঁ আছে। আমার শ্বশুরও ফোন দিয়ে বলল আপনার ছেলের বউ আসছে, এই ঘটনা, কি হয়েছে? পরে আমার শ্বশুর উল্টাপাল্টা বুঝাইতেছে, আসলে এগুলো মিথ্যে কথা, সে মিথ্যে কথা প্রচার করতেছে বা কিছু। হুম। আমি বলি আপনি মেডিকেলে যদি নিয়ে যান আমাকে নিতে পারেন, আমার কোনো আপত্তি নাই। পরে আমাকে অনেক কিছু বুঝে ওখান থেকে, আমার শ্বশুর যখন বলছে মিথ্যে কথা এগুলো প্রচার করতেছে, তখন ওই অফিসারটা অনেক কিছু বুঝে আমাকে ওখান থেকে বিদায় করে দিছে। অফিসারই আপনাকে বুঝিয়ে পার করে দিয়েছে হ্যাঁ। ওখান থেকে? কি বুঝিয়েছে আপনাকে? আপনার বাবা মাকে ধরে নিয়ে যাবো, কিছু আপনি নাবালক, না, সেটা আপনার, এই সেটা সেই, লিগ্যাল অ্যাকশন থেকে অফিসার 100% কারেক্ট কথা বলেছে। এগুলো বলে আমাকে পাঠিয়ে দিয়েছে। পরে মা বলতেছে একটা ইয়ের ভিতরে চলে আসো, সমাধানের ভিতরে চলে আসো। কি সমাধান? আমার শ্বশুরের সাথে কথা বলবে, তার সাথে কথা বলবে, মানে আমার দেবরের সাথে কথা বলবে। আর আমার হাজবেন্ড তো ওই যে খারাপ ব্যবহার শুরু করেছে, সে আবার এখনো নেশাপানি করে। আচ্ছা, তো সেই খারাপ জন্য- ব্যবহার শুরু করেছে মানে কি, সিঙ্গাপুর থেকেই? হ্যাঁ, কি ভিডিও বলতেছে কলে সে? বাজে কথা বলতো, বাজে জিনিস দেখাতো, এই সেই বিভিন্ন ধরনের কথাবার্তা। তার সাথে আমি মন খুলে কখনোই কথা বলতে পারতাম না। বয়সের গ্যাপ ছিল 16 বছরের মতো? আচ্ছা।
কখনই মন খুলে কথা বলতে পারতাম না। সে ওই যে বললাম না, ঝামেলা হওয়ার পর থেকে আমার সাথে অনেক ঝামেলা শুরু করছে। হুম। ওর মা ওনার বাসায় আসলো, আসার পরে আমার শ্বশুরে আমার কথা না শুনে আশেপাশে মানুষে নিয়ে আসছে, একটা মহিলা নিয়ে আসছে, এনে বলতেছে উনি সাক্ষী, কি হয়েছে না হয়েছে, কিছুই হয় নাই, আপনার মেয়ে এমনি বাজে কিছু প্রচার করতেছে। হুম। বাজে কিছু প্রচার করতেছে। আমি কি মিথ্যে কথা বলছি? আমার সাথে যে ঘটনা ঘটেছে আমি তো সত্যি কথাই বলেছি। পরে একসময় তারা আমার মার সাথে কথা বললো, ভাবি এটা আমি দেখতেছি। আমার শ্বশুর বলতেছে, ভাবি আমি এটা দেখতেছি। বলে আমার দেবরকে 2টা থাবড় দিছে। ওনার শরীরে যত জোর ছিল 2টা থাবড় দিয়ে বলতেছে, সমাধান হয়েছে, আমার ছেলেকে তো আমি মারছি। পরে 2 দিন পরে আমি বলতেছি, মা আমি এভাবে থাকবো না, আমার থাকা সম্ভব না। আবার আমার দেবর ওয়াইফ এসে আমাকে খুব বাজেভাবে চিল্লাচিল্লি করতেছে, ওনার আপনার ওয়াইফ এসে হ্যাঁ আপনার ভালো না, এই সে বিভিন্ন ধরনের কথা বলতেছে, বাজেভাবে চিল্লাচিল্লি করছে। আমার আর মন হয় না আমি ওই বাসায় আর ফিরে যাবো বা ওই বাসায় আমি থাকবো। পরে আমার বাসায় যে জিনিসপাতি দিয়েছিল ওগুলো আমার মা নিয়ে আমাকে আমাকে নিয়ে চলে আসছে। সেদিন আবার আমার শাশুড়ি গায়ে হাত দিছে, আমার নাক দিয়ে রক্ত বের করে ফেলছে, ঠোঁট দিয়ে প্রচুর গায়ে হাত দিছে, ঠোঁট দিয়ে রক্ত বের করে ফেলছে। পরে আমি চলে আসলাম, আসার পরে আমি আর ওনার কাছে যাইনি, বলছে, আমাকে ডিভোর্স দিয়ে দাও। উনি বলতেছে? হ্যাঁ, আমি একদিন প্রচুর কান্না করছি কোয়ার্টারের ভিতরে, যে আমি পারতেছি না, আমার সহ্য হচ্ছে না। তো ভাই এই ঘটনা ঘটেছে, আমি আলাদা একটা ফ্ল্যাট নিয়ে আমি চলে যাব, একটা ভাড়া থাকবো, আমি থাকবো না এখানে আর। হুম। বলতেছে থাকবো না, ঠিক আছে, আচ্ছা তুমি বাসা দেখো। হুম। বাসা দেখলাম, 1টা 2টা 3টা, একটা বাসা অ্যাডভান্সও করে আসছি। সে বলতেছে না, থাকা যাবে না, তুমি তো মার কাছে চলে যাও। যাই হোক, ওখান থেকে অ্যাডভান্সে টাকা নিয়ে চলে আসছি মার কাছে। মাও দেখি ওরকম ভাবে গুরুত্ব দেয় না, কোনো কিছুই গুরুত্ব দেয় না। হুম। ছিলাম বাসায় অনেকদিনই ছিলাম। হুম। বাবা বলতেছে, ভাবিদের দিয়ে আবার প্রেশার দিতেছে, ওকে বলো ছেড়ে দিতে, ছেলেটাকে ডিভোর্স দিয়ে দিতে। পর ভাবিকে বললাম, ভাবি হেসে বলতেছি, ভাবি লাল কাপড়ে গেছি, সাদা কাপড়ে আসবো। তখন এতটুকু সেন্স ছিল আমি তার সংসার করব। হুম। লাল কাপড়ে গেছি, সাদা কাপড়ে আসবো। পরে ভাবি আবার এই কথাটা বাবারে বললো। পরে অনেকদিনই বাসা ছিলাম, প্রায় 2 বছরের মতো বাসা ছিলাম। সে আসে নাই, কোনো রেসপন্সই করেনি? না আসে নাই। সে মাঝখানে একবার আসছিল, এসে সেই বাবার বাড়িতেই ছিলাম, বাবার বাড়ি থেকেই সে আসছে। আসার পরে প্রায় 1 মাসের মতো ওনার সাথে ছিলাম। আমি করলাম রাগ করে আমি বাবার বাড়ি থেকে চলে গেছি। আমার হাজবেন্ড আসছে, আমি কেন যাব না? আমার বাবা যেতে দিবে না, দিবে না। তারপর আমার রুম থেকে আরেকটা গ্যারেজে যাওয়ার জায়গা ছিল। আমার ভাবি কি করছে, পিছন দিয়ে তালাটা খুলে দিছে, হুম। তুমি তোমার হাজবেন্ডের কাছে যাও। হুম। সে আবার যখন এয়ারপোর্টে নামে, তখন আমি সেজেটে যে আমি আবার ওনাকে রিসিভ করতে গেছি। হুম। তখন উনি যখন আমার বাসায় আসতেন, তখন বাবা অনেক রাগারাগি করে ওনার সাথে, আমার মেয়ে দিব না, এত বড় একটা ঘটনা। বাবা জানতো না, বাসায় কেউই জানতো না এই ঘটনাটা, আমার মা জানে। এছাড়া আমি দেখিনি, একটা লোকও আমার ভাইয়েরাও কখনো খবর নেয় নাই বোনটা কেমন আছে। বাবা যে বিয়ে দিল, বোনটার খবর একটু জিজ্ঞেস করি, বোনটা কেমন আছে। ওনার সাথে চলে গেলাম, প্রায় ভালো দিনই সংসার করলাম। উনি আবার চলে যাবে, উনি বলতেছে তুমি আমার বাবা বাড়িতে চলে যাও, আর থাকা দরকার নাই এখানে, এখানে থাকলে ঝামেলা হয়। এর ভিতরে ওনার ভাইয়ের সাথে আমি আর কথাবার্তা বলি নাই, খুব স্বাভাবিক। কিছু না, তোমার একটা ঘটনা ঘটছে, কথা বলি নাই। পরে একদিন একটা লোক আমাকে ফোন দিয়েছিল, সে পুলিশে চাকরি করে, একদম ছোট ধরনের পুলিশে চাকরি করে, পোস্টম্যান যাকে বলে, সে চাকরি করে। আমাকে সে পরিচয় দিচ্ছে, মানে বড় ধরনের একটা কর্মকর্তা। আমার আপু তার সাথে কথা বলছে, ভালো লাগছে। সে একটু কালো ছিল, তারপর ভালো লাগছে। সে পুলিশে চাকরি করে, আমার বোনকে হ্যাপি রাখবে, আমার বোনের কথা। আর আমার কথা হলো, আমার এত কষ্ট পাইছি, আমি তার থেকে আমি বের হতে চাই। মানে আপনি হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিবেন এরকম একটা প্ল্যান করছিলেন? ওকে। মনে থেকে দিতে চাইনি, আচ্ছা। মনে থেকে দিতে চাইনি, উপরে উপরে কষ্ট লাগছে। যে মামলা করতে বলছে, তারপর বাংলাদেশে এসে কোনো কথা বলে নাই, তার ভাইকে সে সাপোর্ট করছে, এই বিষয়টা তার ফ্যামিলি সাপোর্ট ও করছে। বাংলাদেশে এসেও আপনার ও ভাইকে কিছু শাসন করেনি, কিছু বলেনি? বলে নাই, না, ভালোই সাপোর্ট করছে। যখন সে বাংলাদেশে আসছে, তখন সেও কিছু বলে নাই তার ভাইকে, জি। কি হয়েছে না হয়েছে কোনো খোঁজ খবরও নেয়নি এই বিষয়ে। তারপর চিন্তা করলাম, এভাবে লাইফ চলে না, লাইফ এভাবে চলতেও পারে না। আর তখন আমার বাবা জীবিত ছিল, তখন বাবাকেও বলতে পারি নাই বাবা এই ঘটনা হয়েছে, আর একমাত্র আমার মা ছাড়া আর কেউ জানে না। একদিন হঠাৎ রাত 10টা-11টা বাজে রং নাম্বার একটা ফোন আসে, সালাম দিলাম, কে আপনি? বলে আমি আপনাকে অনেক পছন্দ করি, অনেক কষ্টে নাম্বারটা খুঁজে পেয়েছি। তারপর আমি বললাম, আপনি কে? আমি বিবাহিত, আপনি জানেন? বলে হ্যাঁ আমি জানি আপনি বিবাহিত, তারপর আপনাকে পছন্দ করি। তারপর আস্তে আস্তে তার সাথে কথা বললাম, ভালো লাগা। পর একদিন বললাম, আপনি দেখা করতে আসেন, আপনাকে আমি দেখবো, কে আপনি? মানে কথা বলতেন ওনার সঙ্গে, টাইম পাস করতেন? হ্যাঁ। আপনার হাজবেন্ড তখন দেশের বাইরে? দেশের বাইরে ছিল। ওকে। তারপর আসলো, দেখলাম লোকটা অনেক কালো। কালো হলে কি হবে, ভালোই কথাবার্তা ভালো। আপনি তাকে জিজ্ঞেস করলেন না নাম্বারটা কিভাবে পেয়েছেন? হ্যাঁ জিজ্ঞেস করেছিলাম, সে আমাকে বলেনি, কখনোই বলেনি। আচ্ছা।
আমার যেটা ধারণা, আমার বাসার সামনে ফ্যাক্সিলেটের দোকান আছে, ওখান থেকে নিয়েছে। ওখান থেকে নিয়েছে। আচ্ছা। তারপর ওনার সাথে কথা বললাম, এক পর্যায়ে উনি জিজ্ঞেস করলাম আপনি বিবাহিত কিনা, উনি এক পর্যায়ে বললেন আমি বিবাহিত না। তাহলে বিবাহিত না, তাহলে ভালোই হবে। আম্মুকে বললাম মা, আসলে আমি ওর সংসার করবো না, আমি একটু অন্যদিকে চলে যেতে চাচ্ছি। পরে বলে ছেলেকে, মানে এগুলো সে বুঝতে পারছে, সে তো মা। পরে মাকে দেখালাম, উনি পরে বললো উনি তো কালো। কালো হয়েছে কি, ওর মন তো অনেক ভালো। হুম। ওরা মা আসলে ওরকম ভাবে গুরুত্ব দেয় না এটা। পরে একদিন আমি ওনার সাথে চলে গেছি, চলে গেছেন বলতে ভেগে চলে গেছি, মানে সিদ্ধান্ত নিলেন যে ঠিক আমি আছে। চলে যাব। উনি আমাকে অনেক প্রেশার দিতে, চলে আসো চলে আসো। তখন আমি ওনার ওনার সম্পর্কে কতটুকু জানতেন ভেগে যাওয়ার আগে? একদমই জানতাম না, একদমই জানতাম না। একটা মানুষের সঙ্গে আপনি ভেগে যাবেন তার সম্পর্কে বিশ্বাস ছিল আসলে, ভেগে যাওয়ার আগে ওর উনি বাড়ি আমাকে, কোথায়, ও কি করে, না কোনোটাই না, না জেনে শুনেই? না জেনে শুনেই সে আমাকে বিশ্বাস দিয়েছিল এটা বলে, আল্লাহর কসম, নবীজির কসম, আমি বিয়ে করিনি, আমি অবিবাহিত, আমি তোমাকে বিয়ে করতে চাই। কি করে ছেলেটা, কিছু জেনেছিলেন? হ্যাঁ, উনি পুলিশে চাকরি করে। বলেছিল পুলিশে চাকরি? চিঠি, হ্যাঁ উনি এটাই করতো, চিঠি অদল বদল করতো, এখান থেকে ওখানে চিঠি দিয়ে আসতো। আচ্ছা। এটা কি বলে, জানি না, আমি নিজেও জানি না। আচ্ছা যাই তো হোক। এইরকম একটা পোস্টে সে ছিল। হ্যাঁ হুম, ছিল। হুম। ওই যে আল্লাহর কসম, নবীজির কসম, মানে সে যখন বলছে তখন আমি এমনি গুলো গেছি, একটা মানুষ তো মিথ্যা কথা বলতে পারে না আল্লাহ নিয়ে, আর কোরআন শরীফ নিয়ে তো মিথ্যা কথা বলতে পারে না। তারপর এই বিশ্বাসে তার সাথে আমি চলে গেছি। তারপর আমার ফ্যামিলি প্রচুর খুঁজে আমাকে পায় নাই। আচ্ছা, চলে কোথায় গেলেন? আমি একটা হোটেলে ছিলাম, আচ্ছা। প্রায় 2-3 দিন ছিলাম। বিশ্বাস করবেন না, যখন আমি গেছি তখন বললাম বাবার বাড়ি থেকে কিচ্ছু নেইনি, হুম। কিছু নিইনি। তারপর সে ভাবছে কি আমি অনেক কিছু নিয়ে আসবো, টাকা নিয়ে আসবো, এটা নিয়ে আসবো, সেটা নিয়ে আসবো। সে সেটা চিন্তা করছে, ভাবছে এত বড় লোক নিয়ে আসতে পারে, হুম। কারণ এক জায়গায় চলে গেলে তো অনেক কিছুই আনতে পারে। হুম। আর সে আমার আগের হাজবেন্ড, সে তো বাইরে বাইরে থাকতো, থাকে, না জানি কত কি আছে। কত কি আছে। হুম। পরে পরে দেখলো আমি কিচ্ছু নিই, একমাত্র গাড়ি ভাড়া ছাড়া আমি আর কোনো টাকা পয়সা কিছু নিইনি। হুম। পরে উনি আমাকে অভাব দেখালো, আখি আমার থেকে তো টাকা নাই, টাকা নাই, এখন কি করব? হুম। বলে তাহলে দেখো তো মাকে বলে কিছু টাকা আনতে পারো কিনা। হুম। আমি আসলে ওরকমই দুর্বল ছিলাম, আর বুঝতে পারিনি উনি ওনার চিন্তা ভাবনা কি। হুম। বাসা থেকে মাকে বলতাম মা টাকা দাও। হুম। তখন একটু জানছে আমি একটা লোকের সাথে ভেঙে গেছি বা কিছু। হুম। মাও প্রচুর রাগারাগি করছে, টাকা দিতে চায়নি, পরে দিচ্ছে, অল্প টাকায় দিচ্ছে। হুম। পরে অনেকদিন ছিলাম হোটেলে, থাকার পরে ওর এক বন্ধু বললো এভাবে তো থাকা সম্ভব না, আর তোমার থেকেও তো টাকা নাই, মানে যে লোকটার সাথে ভেঙে গেছি সেই লোকটার থেকেও টাকা নাই, হুম। তাহলে কি করবে, একটা বাসা ভাড়া নাও, আমি টাকা দিব, তোমার সংসার করো। আচ্ছা। তখন আমাদের কিছুই ছিল না, একটা ছোট একটা বাসা ভাড়া নেই, খুবই মানে কষ্টের সংসার হুম। ইয়ে করেছি। আর তার সাথে আমার ফোনে বিয়ে হয়েছে। জি। সে মুখে যেভাবে, যেমন আপনি আর আমি কথা বলছি এরকম ফোনে, হুম। তার সাথে আমার বিয়ে হয়েছে। তারপর ওনার সাথে ভালোই থেকেছি। পরে 3-4 মাস পরে একটা ফোন আসে। আসলে আমি কিছু কিছু এই বিষয় 3-4 তাকে, মাসের মধ্যে কি আপনি আপনার আগের হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিয়েছেন, জানিয়েছেন যে হ্যাঁ, আমি ডিভোর্স ডিভোর্স দিয়ে দিয়ে দিয়েছেন? দিয়েছে। আসলে ডিভোর্সটা দিতাম না। হুম। সে আমাকে খুব প্রেশার দিচ্ছে, আর খুব বাজেভাবে গালিগালাজ করতেছে, বলতেছে তুমি আমাকে প্রেশার না দিলে তোমার বড় ধরনের ক্ষতি হবে। আর একটু লোভ দেখাইছে, যদি মানে আমাকে ডিভোর্স দাও তাহলে আমি তোমাকে সিঙ্গাপুরে নিয়ে যাব। আচ্ছা, ডিভোর্স দিলে সিঙ্গাপুরে নিয়ে যাবো। হ্যাঁ। আচ্ছা। পরে বলতেছে তাহলে আমার এক বন্ধু ধারা আমি সবকিছু রেডি করি, তুমি এসে ডিভোর্সটা দিয়ে দাও। হুম। আসলে আমি অনেক কিছুই বুঝি নেই, দেনমোহরের টাকাটাও আমি নেইনি তার হুম। থেকে, হুম। কখনো বলি না আমার দেনমোহরের টাকা লাগবেই, হুম। কিন্তু তখন টাকার দিকে আমার এত আগ্রহ ছিল না। হুম। তারপর তাকে ডিভোর্স দিয়ে দিলাম, তার সাথে সম্পর্ক একদম শেষ। আর আপনার বাড়িতে জানতো যে আপনি কোথায় আছেন, আপনার সেকেন্ড হাজবেন্ডের সঙ্গে আছেন কিনা? ওনার নাম কি ছিল? আহ, নামটা বলতে যাচ্ছেন? মাসুম। মাসুম। মাসুমের সঙ্গে আপনি আছেন, এটা কি বাড়িতে জানতো? তেমনটা জানতো না, তো কোথায় আছেন খোঁজ খবর নিত না? খোঁজ খবর নিত না, বাবা তো ত্যায্য করে দিয়েছে। ওই ফার্স্ট ডিভোর্স দেওয়ার সঙ্গে সঙ্গে ত্যায্য করেছে, নাকি হ্যাঁ, ওখান থেকে বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ত্যায্য করে বের হওয়ার সাথে সাথে ত্যায্য করে ত্যায্য দিয়েছে? করেছে। ত্যায্যটা কি মৌখিক ভাবে নাকি একদম লিখিত ভাবে? আমি যত জানি যে লিখিত ভাবে এগুলো নাই, রাষ্ট্রীয় নিয়ম এগুলো করা যায় না। মুখী। মুখে বলেছে তুমি আমার আজ থেকে সম্পর্ক নেই, ত্যায্য মেয়ে। হ্যাঁ। ওকে, ঠিক আছে। তারপর? তারপর আমার হাজবেন্ডকে মেনে নেয় নাই বাসায় কেউ। হুম। আমার 3টা ভাইও মেনে নেয় নাই। হুম। আর বাবা তো দূরের কথা, বাবা আসলে ওখানে একটু ভুল করেছে। আমি ছোট মেয়ে, আমি ভুল করে ফেলেছি। হুম। বাবার উচিত ছিল, তার অনেক নামি দামি লোকেদের সাথে হাত ছিল, সে একটা ফোন দিলেই আজকে আমি ওখান থেকে বের হয়ে চলে আসতে পারতাম। হুম। এরকম বাবার ক্ষমতা ছিল। বাবা করেনি, ঠিক আছে, রাগ করে সিদ্ধান্ত নিয়েছে, করেনি। তো কি হলো, আপনি সংসার করছিলেন, 3 মাসের মাথায় আপনার একটা ফোন আসলো, আপনি যেটা বলছেন। 3-4 মাস একটা ফোন আসলো। ফোন আসার আগে আমি একটু কিছু কিছু মানে জিনিসগুলো খেয়াল করতেছি। ওনার জি। 2টা সিম, একটা সিম বন্ধ থাকতো, হুম। আর আরেকটা সিম অন থাকতো সবসময়। হুম। আবার উনি আবার কয়েকদিন পর পর বলতো কি, আখি স্যারের সাথে স্যারের বাড়িতে যাব, ফোন দিতে পারবা না, ওখানে নেটওয়ার্কের সমস্যা। তারপর উনি এরকম করলো, প্রায় কয়েকবারই করলো। হুম। উনি শুধু এতটুকু বলে যেত আমার বসের সাথে তাদের বাড়িতে যাব,
তুমি ফোন দিলে পাবা না। হুম। ঠিকই তাই, খুবই কষ্ট লাগতো, কান্না করতাম, ওনার ফোন ধরতেছে না, হুম। পাচ্ছি না। পরে একদিন হুট করে ওনার কাছে একটা ফোন আসলো, ফোনটা আমি রিসিভ করেছি, উনি ওয়াশরুমে ছিল। হুম। ফোনটা আমি রিসিভ করেছি, পরে জিজ্ঞেস করলাম আপনি কে? বলে আপনি কে? হুম। পরে বলতেছে বলে আমি তো মাসুমের ওয়াইফ। হুম। আমি বলি আপনি মাসুমের ওয়াইফ? এ কথা উনি বলতে দেরি নেই। আর আমার একটা বাজে গুণ ছিল কি, আমি নাম্বার দেখে মুখস্থ করে ফেলতাম। হুম। এক নজর দেখতাম আর মুখস্থ হয়ে যেত আমার। তারপর উনি সাথে সাথে মোবাইলটা কেটে বাসা থেকে বের হয়ে ওনার বন্ধুর বাসায় গেল, যেন ওনার ওয়াইফ দিয়ে ফোন দেওয়া হয়েছে। হুম। আমি তো শিল্পীর বাসায় ছিলাম। হুম। শিল্পীর বাসায় ছিলাম, শিল্পী ফোনটা রিসিভ করছে, ওনার ওয়াইফরে উনি ফোন দিয়ে বলতেছে। হুম। আমি ওনার বাসায় ঢুকে, ওনার বন্ধুর বাসায় ঢুকে আমি কান্না করে দিলাম, ভাবি আপনিও জানতেন? বলে না ভাবি, আমি তো কিছু জানতাম না। পরে বললাম এই ঘটনা, ওনার ওয়াইফ আছে, আপনি জানতেন? কি জানতেন আমাকে বলেন তো। হুম। উনি আমাকে বলে নাই। পরে ওনার বন্ধুর কাছে গেলাম, ভাইয়া কি হয়েছে আমাকে বলেন, এরকম কেন হলো? আর ভাইয়াটা না সবসময় বলতো, আখি তুমি যদি আমার ছোট বোন হতা, আমি কখনোই ওর কাছে বিয়ে দিতাম না, কখনোই না। আচ্ছা। আমি ভাইয়াকে জিজ্ঞেস করছি কেন ভাইয়া কি হয়েছে, বলে এমনি, হাসি দিয়ে উড়াই দিত, এমনি, কখনোই বিয়ে দিতাম না। হুম। 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 ভাইয়া বলল ওনার তো একটা ওয়াইফ আছে, একটা বেবি আছে। 3 মাস সংসার করার পরে। 4 মাস সংসার করার পরে। হুম। তারপর আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনার এগুলো আছে, আপনি কেন বলেননি আমাকে? আমার একটা সংসার ভেঙে আপনি নিয়ে আসছেন, আপনার উচিত ছিল এই কাজগুলো করার। আর আমাদের ফ্যামিলি এতেও জানেন কেমন রাগী। হুম। পরে বলতেছে আসলে আখি তোমাকে ভালোবাসি, পছন্দ করি, এই জন্য তোমাকে আমি নিয়ে আসছি। বলে আমি কখনোই আনতাম না, আর তোমাকে অনেক ভালো লাগছে, আমি অনেক ভালোবাসি। হুম। তুমি একটা কাজ করো, তোমার বাসা থেকে টাকা এনে দাও, আমি ওনাকে ডিভোর্স দিয়ে দিব, ওনার বেবি সহ। হুম। পরে আমি রাজি হলাম, মাকে বললাম মা আমাকে 2-3 লাখ টাকা দাও, আমি ওনাকে দিব। ওর মা বললো ওনাকে কেন টাকা দিবা তুমি, হুম। ওনার Right. ওয়াইফ আছে, ওনাকে কেন টাকা দিবা? আর এত টাকা তো আমার কাছে নাই, তোমার বাবা কখনো আমাকে এত টাকা দেয় নাই। হুম। তারপর বাসায় সবাই কথাবার্তা বললো, তখন একটু বাসায় আসা যাওয়া হচ্ছে। হুম। বাসায় সবাই কথাবার্তা হলো, হওয়ার পরে এক পর্যায়ে আমি বললাম যা করেছি করেছি, আমি তার সংসারই করবো, আমি ছেড়ে যাব না, হুম। তার সংসারই করব, কারণ আমারও আগে একটা বিয়ে আছে বা বিয়ে আছে। এরকম। হ্যাঁ। তারপর সে বলতেছে আচ্ছা বাসা থেকে টাকা দাও, আমার ফ্যামিলি লোক আমি তোমার বাসায় নিয়ে আসবো। হুম। এই 4 মাসে ওনার ফ্যামিলি কেউ আমার সাথে যোগাযোগ করেনি, জানেই না কিভাবে যোগাযোগ করবে। হুম। তারপর ওনাকে টাকা দেওয়া হলো হুম। বাসা থেকে। হুম। টাকা দেওয়ার পরে কিছুদিন পর বাবা মারা গেল। টাকা দিলেন বাড়ি থেকে 2-3 লাখ ওনাকে? 2-3 লাখ না, তাহলে 7-8 হাজার। 7-8 হাজার। হুম। এটা তো খুব একটা বড় অ্যামাউন্ট না। না এই টাকা দিয়ে আপনি ডিভোর্স দিতে বলছেন তাকে? না না, তাহলে? তার বাসার লোক নিয়ে আসবে আমার বাসায় আচ্ছা। আমাকে দেখতে। ওকে। তারপর বাবা মারা গেল, উনি ছিল দ্বিতীয় জন, সে হ্যাঁ। উনি ছিল মারুফ ছিল? মারুফ না ছেলেটার নাম? মাসুম। মাসুম ছিল। মাসুম ছিল, দেখেছে বাবা যেভাবে মারা গেছে, সে সবই দেখেছে। বাবা মারা যাওয়ার আগে শুধু আমার কথাই জিজ্ঞেস করেছে, কিন্তু আমি ছোট ছিলাম তো। আপনি বাবা মারা যাওয়ার সময় কি বাড়িতে ছিল উনি? হুম। ওকে। বাবা মারা যাওয়ার পর আমি আধা ঘন্টা আগে আসছি, আধা ঘন্টা আগে এসে বাবার, বিশ্বাস করবেন না না বললে, কপালে একটা চুমা দিয়েছে, আর ডান হাতে না বাম হাতে। পরে 2 মিনিটও যায়নি, বাবা আমাকে দেখে মারা যেতে পারছে। ওনার খুবই কষ্ট ছিল, আমার লাইফে দুর্ঘটনা ঘটেছে, তার জন্য শুধু সেই বলতো, চিল্লাইতো, মেয়েটার এত কষ্ট, মেয়েটার কি হবে, আর আমি মারা গেলে তো মেয়েটার পুরো একাই হয়ে যাবে, কখনো কিছু করে দেই না মেয়েকে। তারপর বাবা মারা গেল, এখনো বলতে পারি না বাবারে, বাবা মারা গেল। তারপর ওনার দেখি মানে কথাবার্তা একদমই অন্যরকম। তারপর সে এক পর্যায়ে আমার কাছে স্বীকার করলো আখি আমার 2টা ওয়াইফ, 3টা বেবি আছে। প্রথম সংসারে একটা বেবি, একটা মেয়ে বাচ্চা, আর দ্বিতীয় সংসারে একটা মেয়ে বাচ্চা, আর একটা মানে আরেকজন আসতেছে, এখনো আসে নাই। বিশ্বাস করবেন না, প্রথমটা মেনে নিচ্ছি যে আমার লাইফে এত দুর্ঘটনা ঘটেছে, দেখ মেনে নিই। দ্বিতীয়টা যখন বলেছে, আমার মাথায় মানে আকাশ ছিল না, পায়ে মাটি ছিল না, এরকম অবস্থা। আমার বাবা মারা গেছে, এই একটা শর্ট খাইছি লাইফে প্রথম। আমি কখনোই কেউ মারা আমি দেখি নাই, মারা গেছে আমি কখনো, আমার দাদি, ইভেন আমার দাদি মারা গেছে আমি কখনোই দেখি নাই। আমার বাবা মারা গেল, লাইফে প্রথম একটা শর্ট খেয়েছে, আর কখনোই শর্ট খাই নাই। সে আমাকে স্বীকার করলো পুরোপুরি আমার বেবি আছে। খুবই রাগারাগি চিল্লাচিল্লি বাসার ভিতরে, আমি যে বাসায় ভাড়া ছিলাম। পরে বাড়িওয়ালা বলতেছে আখি এভাবে সম্ভব না, তুমি তোমার মার কাছে চলে যাও, কিছু না, সে যেরকম ভাবে ব্যবহার করতেছে তোমাকে মেরে ফেলবে। একবার চিন্তা করছিলাম আমি সুইসাইড করবো, কিছু না, আমার বাবা মারা গেছে, এখানে আমার ফ্যামিলি গ্রহণ করবে না আমাকে, আমি যদি চলে যাই এখান থেকে আমাকে গ্রহণ করবে না, আমার মা
মারও বাবাকে কিছু করে দিয়ে জানি আমাকে ওরকম ভাবে গ্রহণ করবে, যদি ওরকম কিছু করে দিতে আমাকে এক্সাইট করে দিতে পারতো। তারপর সুইসাইড করতে গিয়েছিলাম, সে কিভাবে জানি খবর পাইছে ব্রিজ থেকে। আমার চিন্তা ভাবনা ছিল কি ব্রিজ থেকে আমি পড়ে মারা যাবো। হুম। তারপর পারলাম না, সে এসে বাঁচাইছে, বাসা নিয়ে আসছে। নিয়ে আসার পরে সে কয়েকদিন পরে সে আমার কাছে আর থাকে না, সে চলে যায়। হুম। চলে যায়, প্রচুর কান্না করি রুমের ভিতরে, যাচ্ছেন কেন, বাসায় চলে আসেন, এরকম করে না। সে আবার যে চিঠিগুলো প্রচার করতো সেই চিঠিগুলো বাসায় অনেকগুলো হয়েছে। হুম। তো 1 বছরের যে চিঠিগুলো, এগুলো খুবই দরকারি চিঠি। আমি রাগে ফায়ার হয়ে আমি তার অফিসে যাই, এসপি, ওনার নাম কি জানি আমার মনে নেই। ওনাকে যে আমি বলি সে আগে একটা দুর্ঘটনা ঘটাইছে, হুম। 2টা বিয়ে করছে, আমাকে বিয়ে করছে সে প্রতারণা করে। হুম। আমি তার শাস্তি চাই। যখন আমি কাগজগুলো নিয়ে দিই তারা অবাক, এতগুলো কাগজ তার বাসায় কেন? এগুলো তো সরকারি অনুযায়ী তারা অফিসে রাখতে হয়, এটা বাসায় নেওয়ার কোনো নিয়ম নাই। হুম। সে বাসায় নিয়ে গেছে। পরে এই নিয়ে মানে অফিস অনেক চিল্লাচিল্লি হলো। পরে অফিসার বললো আপনারা বিয়ে করে ফেলেন। আমরা আবার বলি না আমরা ফোনে বিয়ে করছি। হুম। বলে আপনি বিয়ে করে ফেলেন। বিয়ে করার টাকাই তার কাছে ছিল না। সে আমাকে শুধু ডেট দিত, আমি আজকে বিয়ে করবো কালকে বিয়ে করবো, মানে এরকম কি ডেট 3-4 দিত। মাস আপনারা এভাবে থাকলেন? এভাবে লিভ থাকলেন। টুগেদার বলে যেটাকে ইংরেজিতে। এটা বাংলা কি আমার জানা নাই। আজ আর কালার এর ভিতরে সেদিনই আমি আমার বাবার বাড়িতে চলে গেছি, একটু সাইন করতে হবে মামলার কাজে। ওকে। আমি আমার বাসায় যাই, এর ভিতরে আমার ফোন আসে, বাড়িওয়ালা ফোন দিয়েছে, হুম। বলতেছে আখি বাসা থেকে সবকিছু নিয়ে মাসুম চলে গেছে। হুম। কোথায় গেছে বলে জানি না। আচ্ছা। তাকে ফোন দিছি, কোথায় গেছেন আপনি? বলে তোমার সাথে আর থাকবো না, আমি চলে যাচ্ছি, তুমি আর আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। হুম। পরে বললাম আহ, আপনি এত বড় ধোকাটা আমাকে দিতে পারলেন, এত বড় প্রতারণাটা করতে পারলেন, হুম। এখন আমাকে ছেড়ে চলে যাচ্ছেন। হুম। হুম। ওই বাসায় প্রায় 1 মাসের মতো ছিলাম, উনি বাসা ভাড়া দিছে। 1 মাসের মতো একা ছিলাম। পরে খুবই কান্না করছি, বিশ্বাস করবেন না, আমার কান্নায় গাছের পাতা সহ মানে কান্না করে ফেলছে। এত কান্না করছি আমি। খাবারও ঠিক মতো উনি দিত না, খুবই কষ্ট রাখছে, খাবার দিত না। একটা জামা আমাকে এই 6 মাসে একটা জামাও আমাকে কিনে দেয় নাই। আচ্ছা। তারপর আমি যখন চলে আসি হুম। তখন আমি যেভাবে উনি আমাকে বিয়ে করেছিল আমি সেভাবে ওনাকে আমি তালাক দিয়ে আসি। আচ্ছা। যেভাবে আমার বিয়ে হয়েছিল ওভাবে তাকে তালাক দিই, হুম। দিয়ে আমি চলে আসি। তারপর একটা লোকের সাথে আমার দেখা হয়েছিল টিকিট আনতে যায়। হুম। পরে এত বড় সিরিয়াল ছিল আসলে। কিসের টিকিট এটা? ট্রেনের টিকিট, ট্রেনের টিকিট কাটছিলেন কেন? উত্তরায় আসবে এর জন্য, মানে কমলাপুর থেকে উত্তরায় আসবো। কমলাপুর থেকে উত্তরে আসবেন? হ্যাঁ। তারপর উত্তরায় কেন আসবেন? উত্তরা বাবার বাড়ি। ও, উত্তরাতে আপনার বাবার বাড়ি ছিল, জি। আর কমলাপুরে আপনারা থাকতেন। হ্যাঁ। আচ্ছা, তারপর? তারপর একটা লোকের সাথে দেখা হলো, কথা হলো। হুম। আসলে আমি বলতে চাইনি, সে আমি যখন টিকিট খুঁজছি হুম। আমি এত বড় সিরিয়ালে দাঁড়াবো, আমার গাড়ি চলে যাবে। হুম। আর ওই লোকটা সামনে ছিল। পরে বললাম ভাই আমাকে একটা টিকিট এনে দিবেন। হুম। পরে উনি টিকিট এনে দিল। পরে জিজ্ঞেস করছে আপু আপনি কোথায় যাবেন? বললাম আমি উত্তরে যাবো। বলছে আমিও তো উত্তরে যাবো, চলেন। হুম। যাই হোক 1-2 কথাতে কথা হয়েছে, উনি আমাকে একটা ভিজিটিং কার্ড দিয়েছে, কোনো বিপদে পড়লে আমাকে ফোন দিয়েন। তারপর ওনার এখান থেকে চলে আসছি, প্রায় অনেক দিনই হয়েছে। তো একটু দুষ্টু মন তো, হুম। হুম। দুষ্টামি করতে করতে ফোন দিয়ে ফেলেছি। আর ওদের আমি একটু শপিং করতে যাব, হুম। প্রয়োজনীয় জিনিসপাতি কিনবো। তারপর তাকে ফোন দিয়েছে, কেমন আছেন, ভালো আছেন, মানে জিজ্ঞেস করতেছি। পরে বলতেছে আপনি কোথায়? বলি আমি বাবার বাড়িতে আসছি। আবার সে করলাম সবকিছুই সবকিছু বলতে দ্বিতীয় জনের কথা জানতো, হুম। আমি ওনার সাথে ছিলাম, এভাবে এভাবে এই ঘটনা ঘটছে। তারপর উনি আমার সাথে দেখা হলো, কথা হলো। তারপর উনি এক পর্যায়ে আমাকে বলে ফেললো আপনি কি আমাকে বিয়ে করবেন? মানে কি প্রথম দেখাতেই এই ধরনের কথাবার্তা? না, প্রায় 1 মাসের মতো মোবাইলে কথা হয়েছে। হ্যাঁ। আর এর ভিতর তো ওনাকে আমি সবকিছুই বলেছি। হুম। পরে উনি আমাকে বললো আপনি কি আমাকে বিয়ে করবেন? হুম। পরে বললাম আমার লাইফে এত ঘটনা ঘটেছে, আপনি কি জানেন? জেনে শুনে তো একটা মেয়ে কিভাবে নেওয়া যাবে না, হুম। আপনি তো কিছুই জানেন না। হুম। বলে আমি তো জানি আপনার বিয়ে হয়েছে, এই ঘটনা এসে। হুম। আমি বলি না, আমাকে আরেকটা বিয়ে হয়েছিল। পরে বলে কি হয়েছিল আপনি আমাকে বলেন তো। তখন ওনার সাথে আমার সরাসরি কথা হচ্ছে, আমি কি আপনি আমাকে সাথে দেখা করেন, তারপরে যদি মনে হয় আপনি আমাকে বিয়ে করবেন হুম। তাহলে আমি রাজি, আর যদি মনে হয় না আপনি আমাকে বিয়ে করবেন না তাহলে আমি চলে যাব, কোনো সমস্যা নেই। হুম। পরে ওনাকে সবকিছু খুলে বললাম। উম, আমার আগে বিয়ে হয়েছিল, বাবা দিয়েছিল, ঝামেলা হয়েছে, এই জন্য চলে আসছি। রেপের কথাটা সে জানতো না, তাকে আজ পর্যন্ত আমি তাকে বলিনি। ওকে। এটা হয়েছে আমার সাথে, এটা আমি কখনোই বলিনি। তারপর উনি সবকিছু জেনে, আমি তো এগুলো বলেই কান্না করে দিয়েছি। হুম। তারপর সে কি বললো, বলে, আখি আমার লাইফও একটা ঘটনা আছে। কি ঘটনা? আমার ওয়াইফ ছিল, ডিভোর্স হয়ে গেছে, হুম। একটা বেবি আছে।
বেবিটার ছবি দিল। বিশ্বাস করবেন না, আমি বাচ্চাদের আদর করতাম প্রচুর, প্রচুর আদর করতাম হিসাব ছাড়া। তারপর বেবিটা দেখে আমার ভালো লাগলো। যে বেবিটা যদি আমাকে দিয়ে দেয়, তাহলে হুম। আমি আল্লাহর রহমতে আমি তাকে পালবো। হুম। কোনো মা তার বাচ্চাকে ছাড়তে চায় না, কখনই চাবে না। হুম। তারপর ওনার সাথে কথা হলো। পরে এক পর্যায়ে আমি বললাম, আপনি আমার বাসায় প্রস্তাব পাঠান। হুম। সে প্রস্তাব না পাঠায় সে আমার কাকার সাথে, না, আম, আমার এক ভাইয়ের সাথে যোগাযোগ করে আমার বাসায় আসলো। হুম। আমার ফ্যামিলি রাজি। এই জন্য শুনেছে, সব দুর্ঘটনা ঘটেছে শুনেছে। আর তারও একটা দুর্ঘটনা আছে, সেটাও আমার ওই ভাই বলছে আমার ফ্যামিলিকে। ওকে। বাসা সবাই রাজি। হুম। বাসা থেকে তার বাসে গেল। হুম। তার বাসা যখন যায় তখন তার মা আমার মাকে বলতেছে, তার তো ওয়াইফ আসছে, হুম। কেন আপনি মেয়েকে দিবেন? আসলে ওরকম গুছায় বলতে পারেনি, আমার মাও বুঝে নাই। হুম। তারপর ওখান থেকে চলে আসে, তখন বলল, তুমি ইয়ে করো, বিয়ে করবা, লোকজন নিয়ে আসো। আর এর ভিতরে আমার সব কেনাকাটা শেষ, বিয়ে হুম। কেনাকাটা শেষ। প্রায় উনি 2 লাখের মতো খরচ করেছে হুম। আমার হুম। পিছনে। কেনাকাটা শেষ। যাই হোক, উনি বিয়ের তারিখ দেয়, এটা দেয় সেটা দেয়, সে লোক নিয়ে আসে না। পরে এক পর্যায়ে সে বলতেছে, আমার বাসা থেকে লোক আসবে না, আমি নিজেই বিয়ে করব। পরে আমার ফ্যামিলির সাথে আমার মার একটু ঝামেলা হয়। রাগে পরে আমার আম্মু করে যে আমাকে বিয়ে দেয়। আপনার মা ছিল এই মা বিয়েতে? ছিল, আপনার তৃতীয় বিয়ে? জি, মা ছিল। আমার এক ভাই আর মা দিয়ে করে বিয়ে দেয়। হুম। পরে সেদিনই আমার বাসা থেকে আমি চলে যাই তার বাসায়। ভালোই সংসার করতেছি। কতদিন পরে আমার একটু, আমি এর ভিতরে তার খোঁজ খবর নেয় নাই, কি হুম। হয়েছে না হয়েছে, কি জন্য তার বাসা ফাঁকা পেয়েছে আমার বাসার লোক। হুম। হুম। ওনার ওয়াইফ ছিল না, তাহলে হুম। ডিভোর্সই হয়েছে। হুম। আর আমি ওরকম ভাবে দেখি নাই, আহ, জি। বা খোঁজ খবর নেই ওনার ওয়াইফ আছে কিনা। হুম। তারপর একদিন ওই যে বললাম না, এক দেখাতে আমার নাম্বারগুলো মনে পড়ে যায়। জি। এখন ওনার ওয়াইফের নাম্বার যেভাবেই হোক, আমি তখন তার মোবাইল ধরতাম। হুম। ওনার ওয়াইফের নাম্বার আমি পেয়ে যাই। পেয়ে যাওয়ার পরে আমি জিজ্ঞেস করি, আমি আসলে পরিচয়টা দেই না, জিজ্ঞেস করি, কে আপনি, কোথায় থাকেন, তার সাথে ডিভোর্স হয়েছে কিনা। সে আবার বুঝে যায়, আহ, শিক্ষিত মানুষ তো, বুঝে যায় হুম। আহ, হুম। আমি একটা মেয়ে তার সাথে আছি, হুম। এরকম বুঝে যায়। হুম। তারপর ওরা, আমি পরামর্শ দিলাম, আপনি চলে আসেন, তার সংসার করেন, এরকম পরামর্শ দিলাম। কি হুম। যেন আমি চিন্তা করছি, তখন যদি সে আসে, তার ওয়াইফ আসে, তাহলে আমি আল্লাহর রহমতে তাদের পিছু থাকবো না, আমি তাদের মিল করে আমি চলে আসতে পারবো। এরকম একটা চিন্তা ভাবনা ছিল। ওনার সাথে কথা হলো, সংসার হলো। হুম। তারপর আস্তে আস্তে শুনি উনি বাসায় চলে আসছে, হুম। আমার শ্বশুর বাড়ি চলে আসছে। হুম। চলে আসছে কি হবে, যেখানে আমার ওঠার কথা ছিল সেখানে সে আসছে বেবি নিয়ে, হুম। থাকতেছে, কথা বলতেছে, সবকিছু হচ্ছে। আর ও তো ওনার খাবারের খরচ সবকিছুই দিচ্ছে। কার? ওনার ওয়াইফের মানে ওনারও একটা ওয়াইফ ছিল? ছিল, সেটা আপনি জানতেন না তখন? জানতাম না। কবে জানছেন, কিভাবে জানছেন সেদিকে আগে আমরা, হ্যাঁ বলেন তারপর। পরে ওনার ওয়াইফের সবকিছু দিচ্ছে। আমি এর ভিতরে ঝামেলা করলাম, আপনি কেন এরকম করছেন? হুম। বলে, এখন চলে আসছে, আমার বেবির খাতির আছে, সবকিছু করতে হবে। আমি, ওনাকে বাসা থেকে কবে নামাচ্ছেন? হুম। বলে, নামাবো না, উনি থাকবে, বেবিটা বড় হোক, তারপরে নামাবো। হুম। আস্তে আস্তে ওনার সাথে প্রায় 2 বছর সংসার, 6 মাসের মাথায় আমার বেবি আমি কনসেপ্ট করি। হুম। তারপর কনসেপ্ট কথা করেন? হয়, হুম। যোগাযোগ হয় ওর সাথে। আর ও দেখি শুধু মানে সপ্তাহ হলেই চলে যেত তার ওয়াইফের কাছে। হুম। এখন আমি তো জানি না ওনাদের মিলামিশা কিরকম, ভালো কিনা খারাপ, এটা আমি জানতাম না। হুম। তারপর একদিন উনি এতই অসুস্থ হয়ে গেছে, উনি ওনার বাসার লোক এসে ওনাকে নিয়ে গেছে। হুম। বিশ্বাস করবেন না, চোখ পুরোটা বাদ হয়ে যাওয়ার অবস্থা। হুম। প্রচুর কান্না করতেছে রুমের ভিতরে। পরে ওনার ফ্যামিলি এসে ওনাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে স্বাভাবিক একটা মেয়ে তার হাজবেন্ড চলে গেলে তার পরের দিন তাদের বাসায় যাবে। আমি আমার বাচ্চা নিয়ে তার পরের দিন তার বাসায় গেছি। বিশ্বাস করবেন না, যাওয়ার পর অনেক ঝামেলা হয়েছে, অনেক গালিগালাজ। সে বলতেছে, আপনি জানেন তার ওয়াইফ, আমি এখনো লিগেল তার ওয়াইফ, হুম। আমি আপনার নামে মামলা করতে পারি। ওকে। আমাকে এই হুমকিটি দিতেছে। পরে আমি বললাম, আপনি মামলা করবেন, করেন, আমি ওর সংসার ছেড়ে যাব না, আপনি কি করবেন করে নেন। তারপর এগুলো বলার পর অনেক ঝগড়া হয়, অনেক কিছু। রাগে আমি ওকে নিয়ে আসি, ঝামেলা করে, তুমি আসো, আমি তোমাকে ডাক্তার দেখাবো। এর ভিতরে শুনি উনি, মানে ওই মহিলা, ওনাকে ডাক্তার দেখাচ্ছে, সেবা যত্ন করতেছে, সবকিছু করতেছে। আর এর ভিতরে আমি আমার ফ্যামিলির কাছে গিয়েছিলাম ওর চিকিৎসার জন্য। আমার ফ্যামিলি করেনি, কারণ আমার ফ্যামিলি অনেক দেখেছে আমার সংসারে, হুম। অনেক টাকা পয়সা দিয়েছে, অনেক কিছু করেছে। তারপর আমি ওনাকে নিয়ে আসি। বিশ্বাস করবেন না, আমার যে জায়গা ছিল, আমি জায়গাটা বিক্রি করে দিই। কোথায় জায়গা ছিল আপনার? ঢাকাতে? ঢাকাতে কতটুকু জায়গা ছিল? ভালো জায়গা ছিল, প্রায় 3 লাখ টাকার মতো পেয়েছি। কোথায় এটা? এটা রাজাসন। ওকে।
3 লাখ টাকার মতো পেয়েছি ওর পিছনে। বিশেষ করে এই রোজার মাস আমার 3 লাখ টাকায় শেষ। রোজার মাসটা আমার 3 লাখ টাকায় শেষ। হুম। তারপর উনি সুস্থ হয়নি, উনি এখনো অসুস্থ। এত ডাক্তার দেখাচ্ছে, এত কিছু করতেছে, উনি অসুস্থ। ওনার মন শুধু ওখানেই পড়ে আছে। আমি যে ওনাকে যুদ্ধ করে নিয়ে আসছি, ওনার গায়ে বাজছে না। প্রায় 1 বছর ধরে উনি আমার প্রচুর অভাব দিচ্ছে। আমার বিশ্বাস করবেন না, আমার বাবুটার বয়স 1 বছর 6 মাস রানিং চলতেছে। একটা দুধের ডিব্বা আমি আমার বেবিকে এনে খাওয়াতে পারি নাই, এতটা অভাব। আমার বেবি এখন অসুস্থ, আমার বেবিকে আমি ডাক্তারের কাছে নিতে পারিনি। আমি আমি এত বড় একটা মানে অসুখের ভিতরে আছি, আমি আমার ডাক্তারের কাছে যেতে পারি না টাকার অভাবে। আর সে তো ভালোই আমাকে অভাব দিয়ে আছে, কি জন্য তার চাকরি নাই, সে চাকরি করতেছে না, এখনো সে সে এখন ঘরে বসে। দুটো সংসারই মেনটেন করছে। আমি করছি মানে আপনি তো করছেন আপনার সংসার, সে না। দুটো উনি বউকে মেনটেন উনি করছে। উনি কিভাবে করবো? উনি তো এখন টাকা নাই। উনি কোথায় থাকে? আপনার সঙ্গে থাকেন নাকি আগের ওয়াইফের সঙ্গে থাকেন? ওখানে ওখানে থাকেন। আপনার ঘর ভরণ পোষণ দেন উনি ঠিক মতো? না। দিতে পারেন না। আমার তো বেবিটার বললাম না, আমার বেবিটার যে দুধের ডিব্বা এনে খাওয়াবো, সেই ক্ষমতাটা আমার ছিল না, এখনো নাই। আমার বাসার বাবার বাড়ি থেকে যদি ভাইয়াকে বলি, ভাইয়া বাবুটা এই অসুবিধা, আর বিশ্বাস করবেন না, বাসার সবাই ডাইরেক্ট মানা করে দেয়, কেন তোমার হাজবেন্ড আছে না, তার কাছে যাও। তখন বলি, কান্না করে বলি, আমার বাচ্চাটার তো কেউ নাই, দাদার বাড়িও তো কেউ নাই, ফুপিরাও নাই, থেকেও নাই। একটা ফোন দিও, আমার বাচ্চাটা এত বড় হয়েছে, ফোন দিয়েও জিজ্ঞেস করে না আগে তোমার বাচ্চাটা কেমন আছে। ওর বয়স কত এখন? 1 বছর 6 মাস। 1.5 বছর। এখনো জিজ্ঞেস করে না, এখনো রানিং চলতেছে, এখনো জিজ্ঞেস করে না আমার ভাইয়ের ছেলে কেমন আছে। খুবই কষ্ট লাগে, খুবই কান্না পায়। ঈদ গেলে আমি শ্বশুর বাড়ি যেতে পারি না, আমার বাচ্চাটা তার দাদার চেহারা দেখতে পারে না। আমার বাচ্চাটা যে আমি একা কিভাবে পালতেছি একমাত্র আমি জানি, আর আল্লাহ জানে। এখন আমার বাচ্চা অসুস্থ, দেখলে আপনি বুঝতে পারবেন, সে ক্ষমতা নাই আমি তাকে ডাক্তারের কাছে নিব। আর বিশ্বাস করবেন না, আপনার এখানে যখন আসছি আমি তেহারি খেয়েছি। আমি কয় বছর পরে যে আমি তেহারি খেয়েছি আমি নিজে বলতে পারবো না। আমি গরু মাংসের চেহারা দেখি না, মাছের চেহারা দেখি না। আমার বাবা বাড়িতে আমি কখনো এই অভাব দেখি নাই। আমার এই হাজবেন্ডের কাছে এটা আমি এত অভাবে পড়ছি, আমার বাচ্চাটারও আমি ঠিক মতো আমি টেক কেয়ার করতে পারি না। আমি এখানে আসলে না পুরো গল্পটা শুনে আমার কাছে যেটা মনে হচ্ছে, খুব ছোট্ট একটা গল্প কিন্তু অনেক বড় গল্প আমরা খুব ছোট করে উপস্থাপন করলাম এখানে। আমি এখানে একটা জিনিস যেটা দেখলাম, মানে আপনি যে ফ্যামিলিতে বড় হয়েছেন, আপনার বাবার প্রতি সম্মান রেখে বলছে, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, তিনি চলে গেছেন। প্রত্যেকটা জায়গায় আপনার বাবার ফ্যামিলি থেকে শুরু করে আপনার নিজের জীবনে যেখানে যে ঘটনাগুলো ঘটে গেছে, এখানে একটা জিনিসের মিল আছে, সেটা হলো বহু বিবাহ। আপনি যে পরবর্তীতে দুটো বিয়ে আপনার হলো, সেটা আপনার জীবনের অন্যতম একটা ভুল সিদ্ধান্ত ছিল, এবং সেজন্যই হয়তো আজকে আপনি সিক্রেটসে। কিন্তু এটা বলার অপেক্ষা রাখে না, পরিবার থেকে আপনার যদি সাপোর্টটা থাকতো। আমি সেই সাপোর্টটা আমি কখনো পাইনি, কখনো পাননি। কখনো পাইনি। ম্যাক্সিমাম কেস মেয়েদের ক্ষেত্রে আমি সবসময় যেটা দেখেছি, ম্যাক্সিমাম কেস 99% কেস হচ্ছে হলো ফ্যামিলি থেকে ফুল সাপোর্টটা না থাকা, যে কারণে মেয়েদের জীবনে সব সিক্রেসির জন্ম হয়। বেসিক নিড কিচ্ছু না। আপনি তো এখনো ভালো নাই, আপনি যদি আপনার এখনো সংসারে এখনো গিয়ে আমার হাজবেন্ড চেষ্টা করতেছে আমার বেবিকে আলাদা করে দিবে আমার থেকে, এখনো মানে চেষ্টা কি চাচ্ছে করতেছে। সে আপনার কাছ থেকে নিয়ে যাবে? আকার ইঙ্গিতে ডাইরেক্ট বলে আমার বোনের কাছে লাগলে আমি আমার বেবিকে রেখে দিব, আচ্ছা, তারপর আমি তোমাকে দিব না। ডিভোর্স দিয়ে দিবে বা ওরকম একটা প্ল্যান করে। যাই হোক, আমি আমি সেটা একেবারেই ব্যক্তিগত বিষয়, আপনারা কি করবেন না করবেন, কিন্তু এটার ইকুয়েশন শেষ পর্যন্ত আসলে কোথায় দাঁড়াবে জানি না। তবে একটা কথা হচ্ছে, রিজিক দেবার মালিক আল্লাহ। আমরা সিচুয়েশনালি যত বেশি খারাপ সিচুয়েশনে থাকি না কেন, আমাদের মানে বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস রেখে সামনের দিকে আগাতে হবে। আপনার গল্পটা শুনে আমি আসলে কি বলবো, আমি শুধু ওই কথাটাই বলতে চাই আবারও, যে ফ্যামিলি থেকে সাপোর্ট না থাকলে। ওই যে প্রথম যখন রেপ হয়েছি তখন যদি আমার ফ্যামিলি যদি আমাকে সবভাবে যদি সাপোর্ট দিত, সবভাবে যদি আপনি ধরে শুধু না, রাখতো। শুধু ফ্যামিলি না, আপনি দেখেন বাংলাদেশে আইন আছে, এবং আইন নারী নির্যাতনের বন্ধে শক্তিশালী আইন আছে। দুঃখের বিষয় হচ্ছে যে এই আইনটার সঠিক ব্যবহার আমাদের দেশে হয় কিনা সেটা নিয়ে কথা বলার আছে। দেখুন, একটা নারী রেপ হয়ে থানায় গেল সে, কিন্তু সে শেষ পর্যন্ত সেখানে সে মামলা করতে পারলো না। হাজবেন্ড বললো মামলা করে দাও, কিন্তু সেভাবে সে সাপোর্ট দিল না। দেশে আসলো, তারপরও সে সাপোর্টটা দিল না। বাধ্য হয়ে সে সিদ্ধান্ত নিল সে তার হাজবেন্ডের সংসার ছেড়ে দেবে, এবং সেই সিদ্ধান্তের জায়গাটা তার ব্যক্তিগত জায়গা থেকে অনেক বড় একটা ভুল সিদ্ধান্ত ছিল, কারণ সে ভালো লোকের কাছে যায়নি। এবং আরো মজার বিষয় হচ্ছে, এই সময়টাতে তার বাবা তাকে ত্যায্য করে দিল। তাহলে এই মেয়েটা যাবে কোথায়? এই সম্পূর্ণরূপ ভাবেই এটা একটা ভার্নারেবল জীবন। আমরা আসলে একটা মানুষের ঘটনা নিয়ে, একটা মানুষকে দেখে তাকে নিয়ে আসলে যে মন্তব্যটা করি, একটা মেয়ে কতটা কষ্ট পেলে, একটা মেয়ে কতটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে গেলে সে বাধ্য হয় নিজের জীবনে ভুল সিদ্ধান্ত নিতে, সেটা আসলে যেই নেয় সেই বোঝে, এছাড়া বুঝবে না। তো আজকের এই সিক্রেটস খুব ছোট্ট করেই এখানে উপস্থাপন করলাম আমরা। শেষ কথাটা শুধু এতটুকুই বলতে চাই, ফ্যামিলি ইজ আ ওয়ান কাইন্ড অফ রেসপন্সিবিলিটি, ইট ইজ নট ওয়ান কাইন্ড, ফ্যামিলি ইজ রেসপন্সিবিলিটি। হ্যাঁ, আপনি প্রেম করছেন, যা করা লিগেলি যায় ততটুকু করছেন বা তার চেয়ে বেশি করছেন, সেটা অন্য হিসাব।
সেটার জন্য অন্য তর্ক বিতর্ক। কিন্তু যখন আপনি বিয়ে করে ফেললেন তখন আপনাকে মেন্টালি সিদ্ধান্ত নিয়ে রাখতে হবে এটাই, যে বিয়েটা একটা বিশাল সিদ্ধান্ত, এবং বিয়েটা আমি যদি ছেলেদের এন্ড থেকে বলি তাহলে বিষয়টা এরকম যে না, আপনি একটা সংসারের দায়িত্ব নিচ্ছেন, এবং বাচ্চা যখন চলে আসে, আল্লাহ যখন গিফট হিসেবে আপনাকে কিছু দেন, এই একটা বিশাল নিয়ামত, সেই সময়টাতে কোনোভাবেই পিছনের দিকে তাকানোর কোনো সুযোগ নাই, কারণ আপনার আপনার সংসারে একটা নতুন সম্ভাবনা এসছে। তাকে ধর্মীয় নিয়ম বলেন বা রাষ্ট্রীয় নিয়ম বলেন, যেটাই বলেন না কেন, নিয়ম অনুযায়ী ভরণ পোষণ দিয়ে তাকে বড় করার এবং তাকে সৎপাত্রে দেওয়া, তার একটা ক্যারিয়ার করে দেওয়া, এবং একইভাবে তাকে একটা নিশ্চিত জীবনযাপন উপহার দেয়া, তাকে শিক্ষিত করা, লেখাপড়া করা, নিজের পায়ে দাঁড়ানোর যোগ্যতা দেয়া, এগুলো সবই আপনার রেসপন্সিবিলিটি। এই রেসপন্সিবিলিটি যদি আপনি নিতে না পারেন তাহলে দুনিয়াতে বাচ্চা নেওয়ার কোনো অধিকার আপনার নাই। কারণ আপনি একটা মানুষকে নিয়ে আসবেন এবং সেই মানুষটাকে আপনি ভবিষ্যৎ দিতে পারবেন না। সেই মানুষটার একটা ভবিষ্যৎ হবে গরু ছাগলের মতো ভবিষ্যৎ, ভয়ঙ্কর রকম অনিশ্চয়তার ভবিষ্যৎ। তাহলে আপনি কিন্তু প্রতিনিয়তই ভয়ঙ্কর রকমের অন্যায় করছেন, ওই মানুষটার প্রতি অন্যায় করছেন, এবং এটার জন্য আপনাকে জবাবদিহিতা, এটার জন্য আপনাকে জবাব দিতেই হবে নিশ্চয়ই। তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় পরিবারের এই জায়গাটা নিশ্চিতভাবেই খুব গুরুত্বপূর্ণ, এবং বেবি বা পরিবারটা বড় করা, সেটার ক্ষেত্রে রেসপন্সিবিলিটি আপনি যদি ক্যারি না করতে পারেন তাহলে সেই সংসারটা আপনার না করাটাই বেটার। এই যে মানে বিষয়টা হয়ে গেছে এরকম যে ওনার ক্ষেত্রে যেটা শুনলাম, খুব অল্প করে শুনেছি তো, মানে যে দুজন ভদ্রলোকের কথা আমি শুনেছি, আমার ফার্স্ট হাজব্যান্ডের পরে, এদের কাছে বিয়েটা ছিল মাছ ভাতের মতো। কি আমি না, ইদানিং আমি খুব সিক হয়ে যাই গল্পগুলো শুনতে শুনতে। ভাই, মানুষ একটা বিয়ে করার পরে সংসার করে যে পরিমাণ ভয় পায়, মানে আর সংসারের কথা চিন্তা করে না। আপনারা মানে এই যে ট্যাবলেট খাওয়ার মতো, সকালে খেলাম অ্যান্টিবায়োটিক, বিকালে খেলাম অ্যান্টিবায়োটিক, এর মতন সকালে একটা বিয়ে করে ফেললাম, বিকালে একটা বিয়ে করে ফেললাম, এত সাহস কোত্থেকে পান? পকেটে নাই পয়সা, চাকরি নাই, বাকরি নাই, আপনাদের লজ্জা করে না? এর কি মানে, এটা কি ছেলে খেলা? বিয়ে করছেন ভালো কথা, দিচ্ছেন আবার একটা বাচ্চা, এবং সে বাচ্চার ক্যারি করতে পারবেন না, আপনারা খাবে কি করবে কি, তার কোনো ঠিক ঠিকানা নেই। এই লোকগুলো আবার বাইচেও থাকে দুনিয়াতে। আমার তো মনে হয় যে এই যে 3-4টা ওয়াইফ যাদেরকে বিয়ে করে, এরা যদি সবগুলো যদি একসাথে হইতে পারে, এরা আবার করে কি, এরা আবার বোকা, চরম বোকা। এই মহিলারা ভয়ানক রকম ভাবে বোকা। আচ্ছা, আপনারা যেটা করতে পারেন, এই যে আপনি যে ওই মহিলাকে হিংসা করেন, এটা তো ন্যাচারালি আসে, সে কারণে করেন। আপনারা দুজন এক হয়ে যেতে পারেন না? 3জন মিলে এক হয়ে যেতে পারেন না? গিয়ে আপনারা লিগেল স্টেপ নেন না কেন? বা আপনারা 3জন মিলে তারপর ওরা ধরেন না কেন? ধরে এসে তারপরে বোঝা, তুই তুই ভাগ দে, তুই কার কাছে কতটুকু থাকবে, তোর শরীরের অর্ধেক থাকবে এখানে। সরি, আমি রেডিওতে প্রোগ্রাম করছি, আই শুড মেইনটেইন সাম ল্যাঙ্গুয়েজ, বাট আমার না খুব মানে অবাক লাগে যে স্টুপিডিটি লিমিটলেস। এবং আমার মনে হয় এইসব ক্ষেত্রে এরকম করা উচিত, যদি কখনো কেউ জানতে পারে যে না, বিয়ে একটা করে ফেলছে, ফাইন, তাকে হিংসা না করে, তাকে জেলাস না করে, তার কাছ থেকে কেমন নিয়ে আসবো, ওই সংসারটা ভেঙে ফেলতে হবে, তাকে ইয়ে করতে হবে, তা না করে বরং তার সাথে হাত করেন, তার সাথে যোগাযোগ করেন, যে ক্ষতি আপনারও করছে, ক্ষতি আমারও করছে, এবার চলেন ফাইনাল খেলা খেলি, নিয়ে আসেন ওর জ্ঞাতি গোষ্ঠী সহ, ধরেন ধৈর্য, তারপরে হচ্ছে লিগেল স্টেপ নেন। দেখেন ওর বিয়ে তো দূরের কথা, ও যাতে নিজের নাম না বলতে পারে এরকম ব্যবস্থা করেন, যে নাম জিজ্ঞেস করবেন না বলতে পারবে না, মানসিক এবং পারিপার্শ্বিক চাপে। ঠিক আছে, সো যাতে উদাহরণ হয় যে না, বিয়ে করা যাবে না, একের অধিক বিয়ে করা যাবে না। যাই হোক, আমার মনে হয় যে এগুলো আসলে খুব খুব মানে সেন্সিটিভ বিষয়। এটা তো শুধু এখানে না, এই পরের স্টেপটা হচ্ছে বাচ্চা কাচ্চার স্টেপ। এই যে বাচ্চাগুলো বড় হচ্ছে, এই বাচ্চাগুলো একসময় বাবার সামনে দাঁড়াবে না, যে বলবে না তোমাকে, তুমি আমার মায়ের এরকম জীবনটা কেন দিয়েছিলা, বা তুমি যেটা করতে পারবো না তুমি সেটা কেন করলা? নাথিং টু সে, আসলে কিছুই বলার নাই। শেষ বেলায় এসে বলতে চাই যে আসলে আমরা একটা সুন্দর দেশের কল্পনা করি, তো সুন্দর দেশটা আসলে একটা সুন্দর পরিবার না হলে হয় না। কারণ এই দেশটা কিন্তু আম, দেশের সবচাইতে ক্ষুদ্রতম ইউনিট হচ্ছে ফ্যামিলি। আপনি যাই বলেন না কেন, যেটাই বলেন না কেন, একটা মানুষের যখন পরিবার থাকে না, একটা মানুষের এত পরিশ্রম করে, দিন শেষে কিছু ইনকাম করে, কিংবা এত ভালো কাজ করছে, এই মানুষগুলো যখন অ্যাপ্রিসিয়েশন পাওয়ার কোনো জায়গা থাকে না, এই পরিশ্রম করে পরিশ্রমের ফসলটা দেওয়ার জায়গা থাকে না, তখন ওই মানুষটার কোনো এথিক্স থাকে না, সেটা রাষ্ট্রীয় এথিক্সই হোক বা সোশ্যাল এথিক্সই হোক। তো আমাদের এই পরিবারের বন্ধনগুলো যতদিন পর্যন্ত ঠিক না হবে, ততদিন পর্যন্ত এই মানুষগুলোর কাছ থেকে আমরা বেটার কিছু পাবো না। আমি খুব অবাক হব না যে এই মানুষটা, যিনি আজকে এখানে এই অনুষ্ঠানে এসেছেন, সে যদি পেটের দায়ে কোনো অপরাধ করে। আমি খুব অবাক হব না। কেন অবাক হব? কারণ ওর লাস্ট ভয়েসটা কি ছিল আপনি শুনতে পেরেছেন? যে লাস্ট কবে আমি মাছ খেয়েছি আমার মনে পড়ে না, আমি লাস্ট কবে পেট ভরে ভাত খেয়েছি আমার মনে পড়ে না, আমার সন্তানটা অসুস্থ, আমার দুধ কেনার টাকা নাই। তো ওই মানুষের কাছ থেকে আপনি এক্সপেক্ট করেন কিভাবে যে এই মানুষটা ভালো থাকবে সারা জীবন? এবং এই মানুষটা অবৈধ কাজ করে, খারাপ কাজ করে যদি পয়সা রোজগার করে, আপনি তাকে বাধা দিবেন কিভাবে? বিকজ তার নিডস এটা। তো এটার পেছনে দায়ীটা কে তাহলে? এটার পেছনে দায়ীটা হচ্ছে এই বহুবিবাহ। আজকে যদি সিঙ্গেল একটা